সোশ্যাল ডোমেইনে জামাত বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক দলগুলোর একটি। গত ১-১.৫ দশকে আমরা যেটা দেখেছি যে জামাত শিবিরের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। এ নিয়ে নানা আলোচনা আছে, সমালোচনা আছে। গত কয়েকদিন ধরে আমরা আবার যেটা দেখছি, জামাতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ময়কর প্রশ্ন উঠছে। জামাতের পক্ষ থেকে অবশ্যই এসব ব্যাপারে এখন পর্যন্ত খুব বেশি বক্তব্য আসেনি। হয়তো দলটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একটা বড় প্রশ্ন তোলা হয়েছে, যেটা আমি ওইভাবে আলোচনা না করে যেটা বলতে চাই যে জামাত কি তার নেতাদের বাঁচানোর জন্য, তার শীর্ষ নেতাদের যুদ্ধ অপরাধের অভিযোগে যাদের মৃত্যুদণ্ড কার্যকর হলো আওয়ামী লীগের আমলে, তাদের বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এখন আমি সাংবাদিক হিসেবে ওই পুরো ঘটনা প্রবাহটা খুব কাছ থেকে দেখেছি, বিচারটা আমি কভার করেছি। এখন এখানে বেশ কয়েকটি বিষয় আলোচনা হতে পারে। যেমন একটা, আমি যেটা বলতে পারি যে জামাতের আসলে কি করার ছিল। প্রথম প্রশ্ন, জামাত আইনি লড়াই চালাতে পারত এবং সেটা জামাত চালিয়েছে। এবং খন্দকার মাহবুব হোসেন প্রয়াত আইনজীবী, যাকে বাংলাদেশের ফৌজদারি আইনের ইতিহাসে সবচেয়ে সেরা আইনজীবীদের ২-৩ জনের একজন তিনি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তিনিও অত্যন্ত শীর্ষস্থানীয় একজন আইনজীবী। তারা কিন্তু জামাত নেতাদের পক্ষে আইনি লড়াই চালিয়েছেন এবং শেষ পর্যন্ত এতে কোনো ফল হয়নি, এবং সেটা হয়তো হওয়ার কথাও ছিল না। এটা হয়তো পুরোটাই সাজানোই ছিল। যেটা একটা ইন্টারেস্টিং গল্প আমার মনে পড়লো, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যখন গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হয়, তখন তিনি সুপ্রিম কোর্টে রিট করেছিলেন। ওই রিটে হাইকোর্টের পরে আপিল বিভাগে যখন আপিলের শুনানি হয়, তখন ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ শুনানি শুরুতে একটা কথা বলেছিলেন, সেটা আমার খুব মনে আছে। যে উনি বলেছিলেন যে পাকিস্তানের একজন মন্ত্রী একবার বললেন যে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে, যে বিরোধী পক্ষ যদি আমাকে এটা বুঝাতে পারে আমি পদত্যাগ করব। এখন তার স্ত্রী তাতে খুব ভয় পেয়ে গেল, বলল যে ওরা যদি আপনাকে এটা বুঝিয়ে ফেলে তাহলে তো আপনি পদত্যাগ করে ফেলবেন, আমাদের কি হবে? তো এই মন্ত্রী হেসে বলে, আরে আমি বুঝলেই না আমাকে বুঝাবে। তো পুরো বিচার ব্যবস্থাটা আসলে সেভাবে যেভাবে চলেছে, সেভাবে আইনি লড়াইয়ে খুব বেশি কিছু আসলেই তাদের করার ছিল না। কিন্তু আমরা যেটা দেখেছি, তারা সর্বোচ্চ এফোর্ট সেখানে দিয়েছেন। আরেকটা হচ্ছে রাজপথের আন্দোলন। এখন হ্যাঁ, এটা বলা হয়ে থাকে যে জামাত শিবির রাজপথে একটা শক্ত শক্তি, সেটা হয়তো সত্যই তাদের যে সাংগঠনিক কাঠামোর কারণে। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, বিগত সময়ে আওয়ামী লীগ বা বিএনপি যেভাবে বড় রাজনৈতিক দল, তাদের যেভাবে জনসমর্থন রয়েছে, তারা যেভাবে সরকারে গেছে, জামাত কিন্তু ওই রকম জনসমর্থিত কোনো দল নয়। যদি আমি ধরে নেই খুব মানে প্লেন হিসাবে, ওই সময় বিএনপি এবং আওয়ামী লীগের যদি ৩৫-৪০% ভোট থেকে থাকে, জামাতে সেটা হয়তো ৮-১০% ছিল। সুতরাং জামাতের পক্ষে একা একা খুব বড় আন্দোলন বা কত মাত্রায় আন্দোলন করা সম্ভব, সেটা কিন্তু একটা প্রশ্ন। কিন্তু আমরা যেটা দেখেছি যে ২০১৪ সাল পর্যন্ত জামাত তার সর্বশক্তি রাজপথে প্রয়োগ করেছে। ঢাকায় হয়তো সেভাবে তারা সক্ষম হয়নি, কিন্তু সারা দেশে তারা এটা খুবই তীব্র একটা আন্দোলন করেছিল। এবং আপনাদের হয়তো মনে আছে যে মাওলানা সাঈদীর যখন রায় হয়, তখন ১-২ দিনে ১৫০ শতাধিকের মতো মানুষ নিহত হয়েছেন পুলিশের গুলিতে। এবং আমি যেটা বলতে পারি যে স্বাধীনতার পর এই জুলাই আন্দোলনের আগ পর্যন্ত বাংলাদেশে এমন রাজনৈতিক মানে হত্যাকাণ্ড বা নির্বিচার গুলির ঘটনা আগে কখনো ঘটেনি। হ্যাঁ, ১৪ সালের পর জামাত সেভাবে আন্দোলনটা চালিয়ে যেতে পারেনি। আপনাদের এটা স্মরণ রাখতে হবে যে যুদ্ধ অপরাধের ইস্যুটা খুবই একটা সেন্সিটিভ ইস্যু ছিল, এবং বিএনপি কিন্তু ওই আন্দোলনে সেভাবে কোনো সমর্থন করেনি। এমনকি বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী যখন মৃত্যুদণ্ড হয় বা মৃত্যুদণ্ড কার্যকর হয়, বিএনপি কিন্তু সেইভাবে তার পক্ষে কোনো রকম শক্ত অবস্থান নেয়নি, কোনো রকম কর্মসূচি দেয়নি। সুতরাং এটা জামাতের একার লড়াই ছিল, এবং জামাত আসলে রাজনৈতিক শক্তি হিসেবে এত বড় শক্তি ছিল না যে মাঠে আন্দোলন করেই তারা এটা বন্ধ করে দিবে। এবং নিশ্চিতভাবে এই বিচারের সঙ্গে দেশীয় বিদেশি নানা রকম হিসাব নিকাশ জড়িত ছিল। আমি যেটা সাংবাদিক হিসেবে মনে করি যে জামাত তার সর্বশক্তি রাজপথে প্রয়োগ করেছে, কিন্তু এক পর্যায়ে তারা যখন দেখেছে যে আন্দোলন করে তারা তাদের নেতাদের রক্ষা করতে পারবে না, বরং তাদের কর্মীরা অকাতরে নিহত হবে। এবং আপনি স্মরণ করে দেখেন যে সেই সময়
জামাত শিবিরের কত হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন, কত লোক কত কর্মী গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, এবং সম্ভবত আগস্টের আগ পর্যন্ত তাদের খুব নেতা কর্মীরা কি বাড়িতে ঘুমাতে পেরেছেন ওভাবে? সুতরাং আমি যেটা দেখি যে জামাত শিবিরের নেতাকর্মীরা তাদের সর্বোচ্চ ত্যাগ সেখানে স্বীকার করেছেন। আরেকটা হলো জামাতের যে সাংগঠনিক কাঠামো, সেখানে আসলে কোনো একজন নেতা চাইলে, যিনি আমি বিশেষ করে যিনি আমির না, কোনো একজন নায়েব আমির বা কোনো একজন নেতা চাইলে দলের সংগঠনকে ওইভাবে প্রভাবিত করতে পারবেন, সেটা আসলে খুবই অসম্ভব ব্যাপার। এমনকি জামাতের যে কাঠামো, সেখানে আমিরও যে দলকে খুব বেশি প্রভাবিত করতে পারেন, এটা আমার মনে হয় না। হ্যাঁ, জামাতের কাঠামোতে আমির খুবই সম্মানজনক একটি পদ, এবং তারা আমিরকে সর্বোচ্চ সম্মান দিয়ে থাকেন। এবং জামাতের এখনকার নেতৃত্ব দেখেন, এরা কেউ কিন্তু ঢাকা বেস নেতৃত্ব না, একজন ঢাকার বাইরে থেকে তাদেরকে নেতৃত্বে নিয়ে আসা হয়েছে। সুতরাং যে ষড়যন্ত্র তত্ত্ব, এটা আসলে বাস্তবের সঙ্গে মিল খুবই কম। এবং আরেকটা জিনিস খেয়াল করেন যে জামাত নেতারা কারাগার থেকে, যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এরই মধ্যে, আওয়ামী লীগ আমলে কারাগার থেকে বেশ কিছু চিঠি তাদের নেতা দলের উদ্দেশ্যে বা পরিবারকে দিয়েছিলেন। এর মধ্যে কিছু কিছু চিঠি প্রকাশ্যে এসেছে। বিশেষ করে মোহাম্মদ কামারুজ্জামান যে চিঠি দিয়েছিলেন, সেটা তো খুবই আলোচিত, এবং তিনি যেটা আসলে অনেকটা জামাতের সংস্কার বা নতুন দল গঠনের পরামর্শ দিয়েছিলেন, সেটা হয়তো জামাত গ্রহণ করেনি, কিন্তু সেখানে কিন্তু কোথাও এই ধরনের উষ্মা নাই যে নেতারা তাদের পক্ষে শক্ত অবস্থান নিচ্ছে না, কিংবা কিংবা তাদের কোনো ক্ষোভ বিক্ষোভ এর চিত্র কিন্তু আমরা দেখি না। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক ব্যাপার, মানুষ তো মানুষই, যে তার যখন মৃত্যুদণ্ড হচ্ছে তার পরিবার কিংবা তার এগুলি একটু সেন্সিটিভলি দেখা অসম্ভব কিছু নয়, কারণ তারা তাদের পিতা হারিয়েছে, কেউ তাদের স্বজন হারিয়েছে, আর যিনি ওই পরিস্থিতি দিয়ে যাচ্ছেন, তার তো মনে হতেও পারে যে আমার জন্য দল সর্বোচ্চ করছে না। কিন্তু আমরা যেটা দেখেছি যে জামাত তার সর্বোচ্চ চেষ্টাই সে সময় করেছে। যেটা হয়েছে যে সর্বোচ্চ চেষ্টা করেও সে তার নেতাদের রক্ষা করতে পারেনি। এটা তার দল হিসেবে ব্যর্থতা হতেই পারে, কিন্তু জামাত চেষ্টা করেনি বা কোনো সমঝোতার ভিত্তিতে নেতাদের মৃত্যুদণ্ডের বিরোধিতা করেনি, এটা আমার মনে হয় না। আরেকটা যেটা ভারতের কথা আমি আগের একটা ভিডিওতে বলেছি যে বাংলাদেশে এই যে কয়েকদিন আগে বিবিসি রিপোর্টে বিজেপির এক নেতা বলেছেন যে বিএনপি যদি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হয় তাহলে তাকে জামাতের সঙ্গ ত্যাগ করতে হবে। সেই অবস্থায় জামাতের সঙ্গে ভারতের সম্পর্ক আসলে মানে খুবই অবিশ্বাস্য এবং অসম্ভব এক ব্যাপার।